বনফুলের ছোট গল্প বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। প্রচুর বর্ণনা, গল্পের ঘোরপ্যাচ তার পছন্দ নয়। তিনি সহজ সরল গল্প বলে চলেন সহজ সরল ভাষায়। ছোট ছোট সংলাপ আর সংক্ষিপ্ত বাক্যে ফুটে ওঠে জীবনের জলছবি। মানুষের সম্পর্কের টানাপোড়েন, বন্ধন ফুটে ওঠে সাবলীল কলমের চলনে। আকারে খুব বড় গল্পের দিকে কোনোদিনই তার ঝোঁক নেই, কিন্তু ক্ষুদ্র পরিসরেই কখন যে তার গল্পে মোক্ষম মোচড়টি আসবে তা আগে থেকে বুঝে পাওয়া দায়। এ ব্যাপারে তাকে প্রায় ও হেনরির মতোই বলা চলে। কৌতুক কিংবা বিষাদ দুয়েরই সহাবস্থানও তার গল্পের অনন্য বৈশিষ্ট্য। আমাদের গল্পের আসরের আজকের গল্প স্মৃতি এই অনন্যতারই আরেক স্বাক্ষর। গল্পটি প্রকাশিত হয়েছিল 1947 সালের বনফুলের আরও কয়েকটি গল্প সংকলনটিতে, বেঙ্গল পাবলিশার্সের প্রকাশনায়। বর্তমানে বাণী শিল্প প্রকাশিত বনফুলের ছোট গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে গল্পটি পড়ছি। আসুন তাহলে শুনে নেওয়া যাক বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্প স্মৃতি, পাঠে আমি রহিম। হোটেলটি বেশ পরিচ্ছন্ন। যে ঘরটিতে আমাকে থাকিতে দিয়াছে সেটিও সুন্দর। দক্ষিণ দিক খোলা, পাখাও আছে, খাওয়াও নিন্দনীয় নয়। যে কয়দিন কলিকাতায় থাকিব এখানেই কাটাইয়া দেওয়া যাইবে। কাহারও বাসায় উঠিয়া শ্মশানকোচে থাকার চেয়ে অনেক ভালো। ভালোই হইয়াছে। হোটেলের চাকর আসিয়া বিছানা করিয়া গেল। বেশ চাকরটি, ছিমছাম, পরিষ্কার ফতুয়া গায়ে, মাথায় ঈষৎ টেরি। চোখ মুখ হইতে বিনীত সম্ভ্রম বিকীর্ণ হইতেছে। বেশ ভালো লাগিল। মনমতো আমাকে ভালো হোটেলই দেখাইয়া দিয়াছে। নালিশ করিবার কিছু নাই। আহারাদি হইয়া গিয়াছিল, শুইয়া পড়িলাম। অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়াও ঘুম আসিল না। মুদিত চোখের সম্মুখে বহুদিন আগেকার বিস্তৃত প্রায় একটি ছবি ফুটিয়া উঠিতে লাগিল। অনেকদিন আগে একবার একটি ভদ্রলোকের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলাম। সেদিনকার সেই ছবিটি বারবার মনে পড়িতেছে। ভদ্রলোক স্টেশন মাস্টার ছিলেন। স্থানটি গঙ্গার ধারে। স্টেশন খুব বড় নয়, কিন্তু সেখান হইতে প্রচুর মাছ চালান হইত। মাছের ব্যবসা উপলক্ষেই সেখানে গেছিলাম। সেখানকার জেলেদের সহিত বন্দোবস্ত করিয়া কলিকাতায় মাছের কারবার খোলার ইচ্ছা ছিল। ব্যবসায় সম্পর্কিত কাজ শেষ করিয়া পরের ট্রেনে ফিরিয়া আসিবার কথা, কিন্তু কাজ শেষ হইল না, থাকিতে হইল। কোথায় থাকা যায় চিন্তা করিতেছিলাম। জেলেদের বাড়িতে থাকিবার প্রবৃত্তি হইল না। পল্লীগ্রাম, হোটেল, ডাকবাংলো, ধর্মশালা কিছুই নাই। একজন বলিল, মাস্টার মশাইয়ের ওখানে যান না, সেখানে অবারিত দ্বার। গেলাম, একটু কুণ্ঠার সহিতই গেলাম। মাস্টার মশাইয়ের সহিত সকালে স্টেশনে আলাপ হইয়াছিল। মাছ চালান দিবার রেট, সুবিধা অসুবিধা প্রভৃতি জানিতে তাহার অফিসে গিয়াছিলাম। পুষ্টকান্তি, সদা হাস্যমুখ ভদ্রলোক। মাথায় ঈষৎ টাক, প্রশান্ত প্রদীপ্ত একজোড়া চোখ, পুরুষোচিত একজোড়া গোঁফ। তখন গ্রীষ্মকাল, আপিসেও খালি গায়েই ছিলেন। এক বুক চুল, তাহার উপরে ধপধপে সাদা উপবীত গুচ্ছ। টেবিলের উপরে একটি টুকটুকে লাল গামছা পাট করা আছে। প্রয়োজনের সময় তাহা দিয়াই হাত মুখ মুছিতেছেন। বাড়িতেও দেখিলাম একই বেশ। আমাকে দেখিতে পাইবা মাত্র হাসি মুখে অভ্যর্থনা করিলেন। আসুন আসুন, আজকের ট্রেনে যাওয়া হলো না বুঝি? বসুন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো? ওই জেলে বেটাদের ওখানে তো সুবিধে হওয়ার কথা নয়, তার চেয়ে নিমু হালুয়াই ঢের ভালো। কিছু যদি না করে থাকেন তাহলে আমার এখানেই হোক না হয়। একটু ইতস্তত করিয়া শুরু করিতেছিলাম, ব্যবস্থা যা হয় একটা হয়ে যাবেই। আপনার এখানে আবার এত রাতে। আমার কথা শেষ করিতে না দিয়া মাস্টার মশাই বলিয়া উঠিলেন, আরে রাত আর কত হয়েছে, এই তো সবে 8টা। আমার এখানেই হোক, বলে আসি ভেতরে। আমাকে বসাইয়া ভিতরে চলিয়া গেলেন। একটু পরে ফিরিয়া হাসি মুখে বলিলেন, গিন্নিকে কেবল একটু খবর দেওয়া যে আর 4টি চাল বেশি করে নাও। রাবণের চুলো তো জ্বলছেই দিন রাত। রেলের কয়লা, পয়সা তো লাগে না। চতুর্দিক প্রকম্পিত করিয়া মাস্টার মশাই হাসিয়া উঠিলেন। এইবার আপনার পরিচয়টা নেওয়া যাক ভালো করে। চা খাবেন তো? না থাক, খানি না এক কাপ। এক কাপ চা খেলে আর কি হয়। কোথা দেশ আপনার? হুগলি জেলায়। বাবা, আমারও যে হুগলি। একটু পরেই চা আসিল। তন্ন তন্ন করিয়া মাস্টার মশাই আমার পরিচয় লইতে লাগিলেন।
এমনকি আমার শ্বশুর বাড়ির জ্ঞাতি গোষ্ঠীর খবরাখবর যতটা আমার জানা ছিল তাহাও তাহাকে বলিতে হইল। হাঁটু দোলাইয়া বেশ বেশ বলিতে বলিতে সাগ্রহে তিনি সব শুনিতে লাগিলেন। মনে হইল যেন কোনো মনজ্ঞ কাহিনী শুনিতেছেন। পরে জানিয়াছিলাম ইহাই তাহার স্বভাব, তুচ্ছ উচ্চ যাহাই হোক মানব মাত্রেই তার প্রিয়। বহু মানুষের সঙ্গ, বহু মানুষের কাহিনী, বহু মানুষের সুখ দুঃখ লইয়াই তাহার জীবন। তাহার নিজের সংসারটি খুবই ছোট, একটিমাত্র পুত্র বিদেশে বোর্ডিংয়ে থাকিয়া পড়ে, বাড়িতে স্ত্রী ছাড়া আর কেহ নাই, কিন্তু প্রতিদিন প্রায় ২০-২২ জন লোক খায়। টালি ক্লার্ক বাবুর বউ বাপের বাড়ি গিয়াছেন, তিনি মাস্টার মশাইয়ের বাসায় খান। নবাগত টিকিট কালেক্টরটির এখনো বিবাহ হয় নাই, একাই এখানে আসিয়াছিলেন, তাহাকে মাস্টার মশাই আর রান্নার হাঙ্গামা করতে দেন নাই। গঙ্গার ধারে বায়ু পরিবর্তন মানুষে মাস্টার মশাইয়ের দূর সম্পর্কীয় আত্মীয় কয়েকজন আসিয়াছেন, তাহারা নিত্য অতিথি। আমার মতো অনাহুত লোকও প্রায়ই থাকেন ২-১ জন। চাকরির আশায় গ্রামের একটি ছেলেও আসিয়াছে। স্থানীয় বাঙালিরা মিলিয়া ছোটখাটো থিয়েটার পার্টি করিয়াছেন, তাহাতে যিনি বাঁশি বাজান তিনি এখানে খান। নানা লোকের নানা পরিচয়, সকলেরই আশ্রয় এখানে। মাস্টার মশাইয়ের সহিত বসিয়া গল্প করিতেছিলাম, গুটি গুটি সকলে আসিয়া জুটিতে লাগিলেন। বংশীবাদক ভদ্রলোক, স্থানীয় একটি মারোয়াড়ির আড়তে মাস্টার মশাই তাহার চাকরি জুটাইয়া দিয়াছেন। প্রথমেই আসিলেন, ক্রমশ তবলা হারমোনিয়ামও বাহির হইল। মাস্টার মশাইয়ের গান বাজনার শখ আছে, গায়কেরও অভাব নাই দেখিলাম। টালি ক্লার্ক, ডাক্তারবাবু, দারোগাবাবুর শালা, বায়ু পরিবর্তনের জন্য যাহারা আসিয়াছেন তাহাদের মধ্যেও জনা দুই বেশ গাহিতে পারেন। দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল। নিধুবাবু, রবিবাবু, দ্বিজুবাবু, রামপ্রসাদ কেউই বাদ গেলেন না, সব রকমই হইল। রাত্রি 11টার মালগাড়ি পাস করিয়া ছোটবাবু আসিলেন। তখন চাকর আসিয়া খবর দিল খাবার জায়গা হয়েছে। সকলে উঠিয়া ভিতরে গেলাম। এখনো ছবিটা বেশ স্পষ্ট মনে পড়িতেছে। মাস্টার মশাইয়ের কোয়ার্টারের অপরিসর বারান্দায় আহারের স্থান হইয়াছিল। ছোট বারান্দায় ঘেঁষাঘেঁষি করিয়া বসিতে হইল। সকলের ভাগ্যে আসনও জোটে নাই। পাট করা শতরঞ্জি, কম্বল, বোরা প্রভৃতি দিয়া মাস্টার গৃহিণী সমস্যার সমাধান করিয়াছেন দেখিলাম। আহারও অতি সাধারণ গোছের, কলা পাতার উপর গরম ভাত, একটু ঘি, আলু ভাতে, ডাল ভাতে, একটা সাধারণ একটু ডাল, একটু তরকারি, মাছের ঝোল, একটু অম্বল। অতি সাধারণ ভোজ্য, কিন্তু কি পরিতৃপ্তি সহকারেই সেদিন যে খাইয়াছিলাম আজও ভুলিতে পারি নাই। আহারাদির পর কোথায় শোয়া যায় তাহাও একটা সমস্যা হইয়া দাঁড়াইল। মাস্টার মশাইয়ের কোয়ার্টারে স্থানাভাব। আমি ওয়েটিং রুমেই রাতটা কাটাইয়া দিবার প্রস্তাব করিতেই মাস্টার মশাই বলিয়া উঠিলেন, খবরদার খবরদার, ছাড় পোকায় খেয়ে ফেলবে, অমন কাজটি করবেন না। দেখুন না, এখানেই হয়ে যাচ্ছে একরকম করে। গোটা 2 বেঞ্চি আছে, তাই জুড়েই দিচ্ছি, দেখুন না। বাইরের বারান্দায় 2খানি বেঞ্চি জুড়িয়া মাস্টার মশাই নিজে দাঁড়াইয়া আমার বিছানা করাইয়া দিলেন। স্থানে অস্থানে পেরেক ঠুকিয়া একটা হাওড়ার হাটের শতচ্ছিন্ন মশারিও টাঙানো হইল। সেদিন আহার সজ্জা কিছুই ভালো ছিল না, কিন্তু এক ঘুমে রাত কাটিয়া গিয়াছিল। শুধু তাই নয়, সেদিন হইতে মাস্টার মশাই আমার আপন লোক হইয়া গিয়াছিলেন। মাস্টার মশাইয়ের সম্বন্ধে কত কথাই মনে পড়িতেছে। একবার মনে আছে, শীতকালে গিয়েছিলাম। ট্রেনটা খুব ভোরে পৌঁছিত। ট্রেন থেকে নামিয়া দেখি অভূতপূর্ব ব্যাপার। স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে চায়ের একটা স্টল গোছের হইয়াছে। অনেকেই চা পান করিতেছেন। পুলকিত চিত্তে আমিও আগাইয়া গেলাম। শীতকালের ভোরে এখানে চা পাইব আশাই করি নাই। চমৎকার চা। চা শেষ করিয়া জিজ্ঞাসা করিলাম, দাম কত? দাম লাগবে না বাবু। দাম লাগবে না? সে কি? মাস্টার বাবু মোসাফিরদের রোজ মাংনিতেই পিলান। এই অদ্ভুত আধা বাংলা আধা হিন্দিতে যে লোকটা জবাব দিল, ভালো করিয়া চাহিয়া দেখিলাম সে স্টেশনেরই একজন কুলি। অবাক হইয়া গেলাম। সমস্ত প্যাসেঞ্জারদের মাস্টার মশাই বিনা পয়সায় চা খাওয়াইতেছেন। মাস্টার মশাইয়ের সহিত একটু পরেই দেখা হইল। চায়ের সদাব্রত খুলেছেন, ব্যাপারটা কি? দরাজ গলায় মাস্টার মশাই হাসিয়া উঠিলেন। আমার সে সামর্থ্য কি আর আছে ভাই? একজন টি মার্চেন্ট 1 কেস চা এমনি দিয়েছিল, তাই ভাবলাম একা আর খাই কেন, 5 জনে মিলে খাওয়া যাক। গণেশ মারোয়ারিকে বলাতে চিনিও পাঠিয়ে দিলে কিছু। ঘরের গায়ের দুধ 2টো গরুতে সেরা স্টেক দিচ্ছে আজকাল। আর রেলের কয়লা, রাবণের চুলো দিন রাত জ্বলছে। জংশন থেকে একটা বড় কেতলি
আর কিছু কাপ শশার আনিয়েছি। ঝকসুর ভোরে ডিউটি তু, তাকে বললাম তুইও খা, 5 জনকেও খাওয়া, ব্যাস মিটে গেল। আবার হা হা করিয়া হাসিয়া উঠিলেন। মাস্টার মশাইয়ের উপর জোর জবরদস্তি করিতেও কাহার বাধে না। লাইনের সকলেরই তিনি দাদা ছিলেন। আর একবারের ঘটনা মনে পড়িতেছে। শীতকালে প্রচুর মাছ চালান হইত। প্রত্যেক জেলেই মাস্টার মশাইকে মৎস্য উপঢৌকন দিত। মাস্টার মশাই নিজের জন্য কিছু রাখিয়া বাকিটা বিতরণ করিতেন। ডাক্তারবাবু, দারোগা, পোস্টমাস্টার প্রভৃতিকে তো দিতেনই, বেশি হইলে পরের স্টেশনের বাবুদেরও পাঠাইয়া দিতেন। একবার মাছ বেশি হয় নাই, চালান কম, পরের স্টেশনে পাঠাইবার মতন প্রচুর মাছ একদিন জোটে নাই। হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নামে একটা প্রকাণ্ড পার্সেল আসিয়া উপস্থিত হইল। প্রকাণ্ড একটা কেরোসিন কাঠের বাক্স। আমি তখন সেখানে উপস্থিত। বাক্সটা খুলিতেই 2টা বিড়াল লাফাইয়া বাহির হইয়া গেল। বাক্সে একখানা চিঠি ছিল। পরের স্টেশনের বাবুরা লিখিতেছেন, দাদা, বিড়াল 2টাকে পাঠাইলাম, তাহারা অন্তত আপনার পাতের কাঁটা চিবাইয়া বাঁচুক। দেখেছো দেখেছো ছোড়াগুলোর কাণ্ড দেখেছো? মাস্টার মশাইয়ের চক্ষু হইতে হাসি উপচাইয়া পড়িতেছিল। তখনই বাজার হইতে কিছু মাছ কিনিয়া পরের ট্রেনে পাঠাইয়া দিলেন। এমনি কত ঘটনা। কলিকাতায় নিজের কাজে আসিয়াছিলাম। হাওড়া স্টেশন হইতে সোজা হয়তো বড়বাজারের সেই হোটেলটাতেই উঠিতাম। হাওড়া স্টেশনেই পূর্ব পরিচিত একজনের সহিত দেখা হইয়া গেল। তাহারই মুখে শুনিলাম মন্মথ বিলাত হইতে ফিরিয়াছে, ভালো চাকরি পাইয়াছে, একটা ঠিকানাও আমাকে দিল। অনেকদিন মন্মথকে দেখি নাই, একবার দেখিতে ইচ্ছা হইল। হাওড়া হইতে সোজা তাহার বাসাতেই গেলাম। বাড়িটি বেশ সুন্দর। আমি বারান্দায় উঠিতেই একটি বালক ভৃত্য আগাইয়া আসিল। কি চান আপনি? মন্মথবাবুর সঙ্গে দেখা করতে চাই। বলো। বালকটি আমার কথা শেষ করিতে দিল না, ভিতরে চলিয়া গেল এবং একটি স্লেট পেন্সিল আনিয়া বলিল, আপনার নাম আর কেন দেখা করতে এসেছেন তা এতে লিখে দিন। লিখিয়া দিলাম। বালক ভৃত্যটি ড্রয়িং রুম খুলিয়া দিয়া বলিল, আপনি বসুন এখানে। বসিলাম। সোফা সেটিতে সাজানো ড্রয়িং রুমটি বেশ সুন্দর, সুরুচির পরিচয় দিতেছে। প্রায় মিনিট 10 পরে মন্মথ বাহির হইল। ভিড়ের মধ্যে দেখিলে চিনিতে পারিতাম না। ঢিলা পায়জামা পরা, বাটারফ্লাই গোঁফ। আশা করিয়াছিলাম প্রণাম করিবে, কিন্তু করিল না। কিন্তু আমাকে দেখিয়া তাহার মুখ হাস্যোদ্ভাসিত হইয়া উঠিল। ও, আপনি এসেছেন? হ্যাঁ, অনেকদিন দেখিনি, ভাবলাম। তা বেশ করেছেন। উঠেছেন কোথায়? কোথাও উঠিনি এখনো। হাওড়া স্টেশনে বেচুলালের সঙ্গে দেখা, সেই তোমার খবর আর ঠিকানা দিল, সোজা এখানেই চলে এলাম। মন্মথ হাত ঘড়িটা একবার দেখিল, তাহার পর বলিল, আমার বাসায় আজ মোটে জায়গা নেই। একে ছোট বাসা, তার উপর আমার শালি, ভাইরা ভাই সবাই এসেছেন। চলুন, আপনার থাকবার জায়গা একটা ঠিক করে ফেলা যাক আগে। বেশি রাত হয়ে গেলে আবার হোটেলেও জায়গা পাওয়া যাবে না। যা লোকের ভিড় আজকাল কলকাতায়। অতিশয় যুক্তিযুক্ত এই উক্তিতে রাগ করিবার কিছু নাই, কিন্তু আমার কেবলই মনে হইতেছে তাহার সোফা সেটি সরাইয়া ওই ড্রয়িং রুমে আমার শুইবার একটু স্থান কি করিয়া দিতে পারিত না? আপনারা হয়তো বলিবেন, এমন অসঙ্গত প্রত্যাশা আপনি করেন কেন? করিতাম না যদি এই মন্মথ সেই মাস্টার মশাইয়ের ছেলে না হইত। এতক্ষণ বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের গল্প স্মৃতি শুনছিলেন আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো, আরো কি ধরনের গল্প শুনতে চান, কোন লেখককে কেন ভালো লাগে, এই সমস্ত আলোচনার জন্য উন্মুক্ত আছে আমাদের মন্তব্যের বাক্স, মুখ বইয়ের পাতা। আলোচনা চলতে থাকুক, সেই ফাঁকে জানিয়ে রাখি লাইক আর শেয়ারের বায়নাটাও। আর যদি চ্যানেলে গল্প, উপন্যাস, অন্যান্য কি কবে চলছে তা নিয়মিত জানতে চান, তবে গ্রাহক হবার ঘন্টাটি বাজিয়ে দিন একবার ঢং করে। আগেই সে কাজ সারা হয়ে থাকলে তো হয়েই গেল। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় এবং সংগ্রামে থাকুন। দেখা হবে আবার যথাসময়ে। আজ আসি।